বর্ণটির নাম অনুস্বর নাকি অনুস্বার, কোনটি ঠিক? আমরা এটি নিয়ে কিন্তু মাঝে মাঝে বিতর্কে জড়িয়ে পড়ি। তো এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বর্ণটির নাম কোনটি ঠিক, কেন ঠিক। দেখুন, আমার হাতে কয়েকটি বিখ্যাত বই আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে বর্ণপরিচয়ে প্রথম ভাগ, একটি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, আরেকটি রয়েছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ। এই যে তিনটি গ্রন্থ, একটি হচ্ছে অভিধান। এই অভিধানে আমাদের জানাচ্ছে যে বর্ণটির নাম অনুস্বার, এটি ঠিক নয়, এই অভিধান জানাচ্ছে, জানেন তো। এবার এই সুনীতি কুমার চ্যাটার্জি আমাদের জানাচ্ছেন যে বর্ণটির নাম অনুস্বার, তিনি কখনো অনুস্বার উল্লেখ করেননি। আমাদের বিদ্যাসাগর মহাশয় বর্ণটির নাম জানাচ্ছেন, এই বইয়ের ভূমিকায় দেখতে পাবেন বর্ণটির নাম অনুস্বার, তিনি অনুস্বার শব্দটি ব্যবহার করেননি। তো এই যে গ্রন্থগুলি বিশিষ্ট, যেগুলি আমাদের সংগ্রহের তালিকায় থাকে, তারা আমাদের বলছে এই বর্ণটির নাম অনুস্বার। এখন বাকি যত অভিধান রয়েছে, আমি যতগুলি দেখেছি, প্রতিটি ক্ষেত্রেই বলা হয়েছে বর্ণটির নাম অনুস্বার যেমন ঠিক, বর্ণটির নাম অনুস্বরও তেমনই ঠিক। একটি বিশিষ্ট অভিধানের সাহায্যে সেটি আমরা বোঝার চেষ্টা করি। যেমন জ্ঞানেন্দ্রমোহন দাস বাঙ্গালা ভাষার অভিধান, আপনারা জানেন বিশিষ্ট একটি অভিধান। তো এই অভিধানে কিন্তু বলা হচ্ছে দুটিই ঠিক, এবং বাকি যত অভিধান রয়েছে আমি দেখে এই আলোচনাটি করছি, প্রতি ক্ষেত্রেই বলা হচ্ছে যে এই বর্ণটির নাম এটিও ঠিক, এটিও ঠিক। সেটি কেমন করে হয়, একটু প্রমাণ দেখা যাক। আমরা প্রকৃতি প্রত্যয়ের যদি একটু সাহায্য নিই তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। অনু, শ্রী, অল, অল প্রত্যয় যোগ করলেই হয়ে যায় অনুস্বর। আচ্ছা, যদি ঘং প্রত্যয় যোগ করি অনু শ্রী এর সঙ্গে, তাহলে হয়ে যাবে অনুস্বার। অর্থাৎ ব্যাকরণ মতে, বিশিষ্ট মানুষের মত অনুসারে বর্ণটির নাম অনুস্বরও ঠিক, অনুস্বারও ঠিক, আপনি যেটা খুশি বলতে পারেন। এখন একটি প্রশ্ন এসে যায় যে এই বর্ণটির নাম অনুস্বর বা অনুস্বার হলো কেন, একটু বলুন তো। দেখুন, এই বর্ণটি সর্বদা স্বরের অন্তে বসে, স্বরের অনুতে বসে। অনুস্বার অর্থাৎ অনুস্বর স্বরের অনুতে বসে, সেই জন্য এর নাম অনুস্বর বা অনুস্বার। অনু মানে কি? পরে। অর্থাৎ আমরা যদি একটি শব্দ নিই, অংশ, এই যে একটি শব্দ দেখতেই পাচ্ছেন, অ হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণের পরে বসেছে, সেই জন্য এই বর্ণটির নাম হচ্ছে অনুস্বার। আচ্ছা, এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে অ হচ্ছে স্বরবর্ণ, সেই তারপরে দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার যদি লিখি বংশ, তাহলে তো দেখা যাচ্ছে ব্যঞ্জনের পরে বসেছে অনুস্বার, তা কিন্তু নয়। দেখতে মনে হচ্ছে বয়ের পরে, কিন্তু আপনি যদি বর্ণ বিশ্লেষণ করেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন এখানে ব যোগ অ, তারপর কিন্তু অনুস্বার, অর্থাৎ অয়ের পর কিন্তু অনুস্বার বসেছে। আমরা এটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে অনুস্বার নামক বর্ণটি সর্বদা স্বরের অনুতে বসে, সেই জন্যই এই বর্ণটির নাম অনুস্বর বা অনুস্বার। কেন ঠিক? প্রকৃতি প্রত্যয় ভাঙলেই আমরা পরিষ্কারভাবে বুঝে ফেলি, এবং বেশিরভাগ অভিধান, শুধুমাত্র ওই একটি অভিধান বাদ দিয়ে, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানটি বাদ দিয়ে বাকি সমস্ত অভিধান আপনি খুলে দেখবেন। তবে এটুকু বলা হয়, বিশিষ্টজনেরা বলেন যে এই যে অনুস্বার, এটি হচ্ছে বহুল প্রচলিত, বেশিরভাগ বইপত্রে লেখা থাকে। এটি খানিকটা নবীন এবং কম লোকে ব্যবহার করেন। তবে এটিও ঠিক, এটিও ঠিক, ব্যাকরণ আমাদের সেটাই বলছে, অভিধান আমাদের সেটাই বলছে। সুতরাং কেউ যদি বলেন অনুস্বার, আমি বলবো সেটাও ঠিক, কেউ যদি বলেন অনুস্বার, সেটিও ঠিক। যাই হোক, এই বিষয়ে আপনাদের নিজস্ব মতামত থাকলে অবশ্যই জানাবেন, আর যদি উপকৃত হয়ে থাকেন
তাহলে আমাকে উৎসাহিত করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।